ফর্মের নাম সাধারণত প্যাসকেল কেস, রাইট? সো এই ফর্মটার নাম হওয়া উচিত, আমি যদি এক স্টুডেন্টের ইনফরমেশন সেভ করতে চাই তাহলে কাইন্ড অফ স্টুডেন্ট এন্ট্রি ইউআই। কেন ইউআই কথাটা লাস্টে লিখলাম? যাতে আমরা বুঝতে পারি ইটস এ ফর্ম, রাইট? ফর্ম বোঝার কিছু সুবিধা আছে, কারণ কখনো কখনো ফর্মটাকে ইউজ করতে হয়। আপনি যদি ফর্মটাকে ফর্ম হিসেবে আইডেন্টিফাই না করেন, অনেক সময় আপনার কাছে মনে হবে এটা, যদিও আমরা এখনো সেদিকে যাইনি, ইউজার ডিফাইন টাইপ মনে হবে এটাকে। তো এই জন্য ইউআই কথাটা আগে লেখা হয়। সো ফর্ম অন কথাটা এখনো লেখা দেখাচ্ছে, কারণ ফর্মের যে টেক্সট প্রপার্টিজ সেটা আমরা চেঞ্জ করি নাই। সো এটার নাম আমরা চেঞ্জ করে দিলাম স্টুডেন্ট এন্ট্রি। ওকে, দেন তাহলে এই যে টেক্সট বক্সগুলো আমরা নিছি এগুলোর নাম এখনো ঠিকঠাক মতো দেই নাই আমরা। সো টেক্সট প্রপার্টিটা আমি সরাই দিলাম, ফাঁকা করে দিলাম, এবং এই টেক্সট বক্স অনের নাম কি হওয়া উচিত বলেন? অবশ্যই নেম টেক্সট বক্স। টেক্সট বক্স কথা কেন পরে লিখলাম? কারণ যদি আপনি পরে আইডেন্টিফাই করতে পারেন ইটস আ টেক্সট বক্স। কেন? কারণ হচ্ছে যখন আপনি কোড লেভেলে কাজ করবেন আপনি নিশ্চয়ই ফর্ম লেভেলে এসে গুনবেন না আবার যে কোনটা টেক্সট বক্স কোনটা কন্ট্রোল। সাপোজ এইটারও আপনি একটা নাম দিচ্ছেন, কখনো কখনো লেভেলকে ইউজ করতে হয়। সো লেভেলেরও নাম তখন আপনি কি দিবেন? শুধু নেম। টেক্সট বক্সের নাম দিচ্ছেন শুধু নেম, পরে তো আর বোঝা যাচ্ছে না এটা লেভেল না টেক্সট বক্স, রাইট? এই কারণে সাধারণত কন্ট্রোলের নামটা ইউজ করা হয়। সেম অ্যাপ্রোচ, রেজিস্ট্রেশন নাম্বার টেক্সট বক্স, অ্যাড্রেস টেক্সট বক্স, এন্ড আমাদের একটা বাটন দরকার যেটা দিয়ে মূলত আমরা সেভ করতে পারি। সো বাটনটার নাম দিচ্ছি সেভ বাটন। টেক্সট চেঞ্জ করি না এখনো, টেক্সটটা চেঞ্জ করে দিলাম সেভ। এবং আলটিমেটলি আমরা যেটা চাচ্ছি ইনফরমেশনগুলা সেভ করতে আর একটা বাটন নেই, সরি আমি ভুল জায়গায় লিখছি। বাটনের নামের ক্ষেত্রে অনেকে বিটিএন ইউজ করে, আবার বাটনের নামের ক্ষেত্রে অনেকে বিটিএন ইউজ করে, আমরা কেন বাটন ইউজ করবো, তাই তো? এই কষ্টটা আমরা কেন করতে যাব? গুড কোশ্চেন। দ্য পয়েন্ট ইজ আপনি বিটিএন ইউজ করতে পারেন, এটা মানে ইটস ডিপেন্ড অন ইউর এনভায়রনমেন্ট। আপনার প্রজেক্ট ওয়াইজ নেমিং, আমরা কিন্তু কথাটা বলছি মনে হয় না, যে প্রজেক্ট ওয়াইজ নেমিং কনভেনশন ভ্যারি করতে পারে, কান্ট্রি টু কান্ট্রি নেমিং কনভেনশন ভ্যারি করতে পারে, এনভায়রনমেন্ট টু এনভায়রনমেন্ট ভ্যারি করতে পারে। মেবি এই রুমের ভিতরে নেমিং কনভেনশন একরকম, আপনি পাশের রুমে যান নেমিং কনভেনশন আর একরকম, টিম টু টিম ভ্যারি করতে পারে। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রজেক্ট টু প্রজেক্ট ভ্যারি করে, কারণ ওই প্রজেক্টটাই তো আসলে একটা টিমের কাছ থেকে আরেকটা টিমে পাস করে। সো যখন নতুন একটা কোন একটা টিম নতুন একটা প্রজেক্ট পায় তারা আসলে আগে ফাইন্ড আউট করে নেমিং কনভেনশনটা কি, যাতে আমি বুঝতে পারি যে তারা আসলে ক্লাসের নামগুলো কিভাবে দিচ্ছে, প্রপার্টির নামগুলো কিভাবে দিচ্ছে, মেথডের নামগুলো কিভাবে দিচ্ছে। তাহলে অন্যান্য যে কোনো সিচুয়েশনে আমি বুঝতে পারবো আসলে এটা একটা মেথড, এটা একটা ক্লাস, এটা একটা প্রপার্টি। কথা আমাদের এই এনভায়রনমেন্টে আমরা আপনাদেরকে কষ্ট করাচ্ছি রিট্রাই বাটন এই কথাটা লেখার জন্য। অনেক এনভায়রনমেন্ট আছে বিটিএন লেখে, টেক্সট বক্সের ক্ষেত্রে টিএক্সটি লেখে, বাট ইটস নট অ্যালাউড ইন আওয়ার এনভায়রনমেন্ট, ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট। কথা বোঝা গেছে? আমরা এই প্র্যাকটিসটাই করব এখানে। আমার টার্গেট যেটা সেটা হচ্ছে যে আমি আর একটা জিনিস একটু নিয়ে আসি, না এটা এখানেই থাকুক। সো নেম হচ্ছে টেক্সট, রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে নাম্বার, যে কোনো ধরনের নাম্বার সে ইনপুট দিবে, আর অ্যাড্রেস হচ্ছে অ্যাড্রেস। এখন অ্যাড্রেসের ক্ষেত্রে যেটা আসে ওই যে মাল্টি লাইন কথাটা চলে আসে, তাই না? সো এখন আমি যদি আমার অ্যাপ্লিকেশনটা রান করি, ফর্ম ওপেন হলো, রাইট? বাট আমি যতই সেভ বাটনে ক্লিক করি না কেন অথবা রিট্রাই বাটনে ক্লিক করি না কেন, ইট উইল নট ওয়ার্ক। ওয়াই? বিকজ আমি সেভ বাটনের এগেইনস্টে কি করবে সেটা সে এখনো ডিফাইন করে দেই নাই, অথবা রিট্রাই বাটনের ক্ষেত্রে সে আসলে কি করবে সেটা এখনো ডিফাইন করে দেই নাই, যে কারণে ইট উইল নট ওয়ার্ক। এখন এইটা যদি আমাকে ডিফাইন করে দিতে হয়, আপনারা অলরেডি জানেন তাই না, যে আমি আসলে কখন চাই, ব্যাপারটা হচ্ছে কখন চাই, আমি ক্লিক করলে তারপর চাই, তার মানে আমাকে ক্লিক ইভেন্টটা ইউজ করতে হবে। আমি যদি অন্য কোনো মোমেন্টে চাইতাম যে সেভের উপরে মাউসটা জাস্ট নিয়ে গেলেই সে সেভের কাজ করে দিবে,
তাহলে আমি কি ইউজ করতাম? মাউস হোভার। আপনারা জানেন এই জিনিসগুলো যে বিভিন্ন ধরনের ঘটনার পার্সপেক্টিভে আমি যে জিনিসগুলো চাই, তার মানে হচ্ছে আমার ইভেন্ট ইউজ করতে হবে ক্লিক। সো আমি যদি ক্লিকে ডাবল ক্লিক করি মানে ওই প্রপার্টির এগেইনস্টে, তা অনেক সময় আপনাদের এরকম হবে, আমি যে ভুলটা করছি আপনাদের অনেক সময় এরকম হবে। দেখবেন যে অনেকের লেভেল ক্লিক, টেক্সট বক্স, টেক্সট চেঞ্জ, টেক্সট বক্সে ডাবল ক্লিক করলে ভুল করে যেটা হয় এরকম, কারণ আমার ভুল করে এখানে ডাবল ক্লিক পড়ে গেছে, সেরকম একটা কোড এরিয়া তৈরি হয়ে যাচ্ছে। এটা আপনাদের এই স্টেজে হতেই থাকবে, আপনারা এটা ফেস করতেই থাকবেন কিছুদিন। সো সাপোজ এরকম ভুল করে অনেক কিছু হয়ে যাচ্ছে, বাট আপনি যদি এটা মুছে ফেলেন, মুছে ফেললে যেটা হবে ও কি করবে, এরর দিবে আপনাকে। এই এররটা আপনি চান না, এই কারণে আপনি এটা মুছেন না। ওকে, মানে দেখা গেল ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ধরনের অনেক কোড পড়ে থাকে, আমি জিজ্ঞেস করি ভাই এটা মুছেন নাই কেন, তবে এরর দেয়। আচ্ছা তাহলে রেখে দেন, এছাড়া তো কিছু বলার নাই, রাইট? বাট এর সলিউশন আছে, আমরা আস্তে আস্তে ওইদিকে আগাবো। সো আমরা কোন এরিয়ায় ছিলাম? সেভ বাটন ক্লিক। সো প্রতিটা কন্ট্রোলের এই যে আপনারা একটু খেয়াল করেন, আমরা লেভেলে ক্লিক করছি, ডাবল ক্লিক করছি, যে লেভেলে ডাবল ক্লিক করছি কোন ধরনের কোড ওপেন হয়েছে? লেভেল ক্লিক। বাটনে যদি আপনি ডাবল ক্লিক করেন, যেমন রিটাইপ সেভ বাটনে তো আছে, রিটাইপ বাটনে ডাবল ক্লিক করতেছি, আসছে কি? রিটাইপ বাটন ক্লিক। বাট টেক্সট বক্সে আপনি ডাবল ক্লিক করছেন, আসছে কি? টেক্সট বক্স, টেক্সট চেঞ্জ। অর্থাৎ প্রতিটা কন্ট্রোলের এগেইনস্টে মানে উইন্ডোজের মাইক্রোসফটের পক্ষ থেকে বা ডটনেটের পক্ষ থেকে যাই বলেন না কেন, কিছু ডিফল্ট ইভেন্ট বলে দেওয়া আছে। যে বাটনের ক্ষেত্রে ডিফল্ট ইভেন্ট হচ্ছে ক্লিক, টেক্সট বক্সের ক্ষেত্রে ডিফল্ট ইভেন্ট হচ্ছে টেক্সট চেঞ্জ। এই কারণেই আপনি যখন ক্লিক করতেছেন ওই অনুযায়ী কোড এরিয়া তৈরি হয়ে যাচ্ছে, এছাড়া অন্য কোনো কারণ নাই। যেখানে ছিলাম সেভ বাটন ক্লিকের এগেইনস্টে আমাদের যে কোডটা লিখবো সেটাই হচ্ছে সেভ বাটনে ক্লিক করলে ওই ঘটনাগুলাই ঘটবে। আমি যে কটা লাইন লিখবো সে কটা লাইন এক্সিকিউট হবে। প্রথমে আমাদের কি করতে হবে? গেট ইনপুট ফ্রম ইউজার ইন্টারফেস অর ফর্ম, রাইট? আমি জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে লিখতেছি, বাট আপনি সবসময় এরকম কমেন্টিং করবেন, আমি সেটা রিকমেন্ড করতেছি না, কারণ কমেন্টিং খুব খারাপ জিনিস, রাইট? কারো কিছু বলার আছে? অবশ্যই না। ওকে, কমেন্টিং খুবই ভালো জিনিস। কমেন্টিং খুবই ভালো জিনিস। এইটার পক্ষে কারা কারা আছেন? কমেন্টিং খুবই ভালো জিনিস। তো আপনাদের ম্যাক্সিমাম ধারণা হচ্ছে কমেন্টিং খুবই ভালো এবং আমাদের বেশি বেশি কমেন্টিং করা উচিত। ওকে, কতটুকু কমেন্টিং করা উচিত? টেকনিক্যাল কিভাবে বুঝবেন এতটুকুই প্রয়োজন? যেটা টেকনিক্যাল খুব বেশি ওই জায়গায় আচ্ছা, মানে আমাকে এক্সাম্পল দেন যে এখানে কমেন্টিং করা উচিত বা এই ধরনের সিচুয়েশনে কমেন্টিং করা উচিত। কোথাও নতুন ক্লাসের অবজেক্ট যদি মানে এই কাজটা আমরা কি জন্য করছি, একটা কাজ স্পেসিফিক কাজ তো ওইটা কিসের কাজ সেটার জন্য উপর ডিক্লারেশন দিয়ে আসলে জাস্ট একটা বুঝতে পারবে যে নিচে এটা প্রয়োগ আছে এই পুরোটা আসলে এই কাজ হবে। আচ্ছা, আমি কিছু এক্সাম্পল দেখাই, ঠিক আছে? সেভ বাটনে ক্লিক করলে যে সেভ হবে এটা একটা কাজ। সো আমি এখানে লিখলাম ডু ইউ এগ্রি উইথ ইট? এটা দরকার। এটা দরকার নাই কেন? কারণ আমি তো একই যে ইভেন্টটা দেখে Save button বুঝতে পারতেছি। দেখেই বুঝতেছি যে ওইটা যেটা সেভ বাটন দেখে তো আমি বুঝতেছি না আমি স্টুডেন্ট সেভ করব। আমি লিখছি ডিটেইলে যে আমি সেভ করতেছি। একজন কেউ দেখে যাতে বুঝতে পারে যে না আমার কোডটা এখানে স্টুডেন্ট ইনফরমেশন সেভ হচ্ছে। হ্যাঁ, স্টুডেন্ট ইনফরমেশন যে সেভ হচ্ছে এটা তো আমি ডিটেইল লেভেলে এখানে কমেন্টই করছি, এই কারণে তো আমি কমেন্ট ইউজ করছি। অন্য তো অন্য সেই বাটনের বাটনে মধ্যে ক্লিক যে করলে কোডগুলো লেখা আছে ওইটা দেখলেই তো বোঝা যাবে যে এটা স্টুডেন্ট ইনফরমেশন কি বা Okay. সো সাপোজ নেম টেক্সট বক্স টেক্সট চেঞ্জ কি ঘটতেছে আমি জানি না, আমি এখানে কোনো একটা কমেন্টিং করলাম, সাপোজ আমি এখানে এটাই লিখলাম এবং এটা আমার বোঝার সুবিধার্থে সেভিং স্টুডেন্ট ইনফরমেশন। আপনি যে কোনো জেনারেল সেন্সে ধরে নেন, যে কোনো জায়গায় আপনি এরকম একটা কমেন্টিং করছেন বোঝার সুবিধার্থে যে নিচে আপনি এই লাইনগুলো এক্সিকিউট করতেছেন, ফাইন। আপনার কমেন্ট কি এক্সিকিউট হয় না কোড এক্সিকিউট হয়? কোড এক্সিকিউট হয়, ভেরি গুড। যদি কোড এক্সিকিউট হয় তার মানে হচ্ছে ইউজারের রিকোয়ারমেন্ট প্রতিদিন চেঞ্জ হয়,
এবং আপনার কোড প্রতিদিন চেঞ্জ হয়, আপনি তো চেঞ্জ করেন কোড, আপনি তো কমেন্ট মেনটেন করেন না ডে টু ডে অ্যাক্টিভিটিতে। মেনটেন করেন কি, কমেন্ট একবার লেখেন, পরে ওটা ওইভাবে থেকে যায়। আপনার কখনো কখনো সে হেল্প করে, কখনো কখনো আপনি ওর দিকে তাকানো না। ইটস কাইন্ড অফ ভেজিটেবল থিং, ওইখানে থেকে যায়। এবং ইটস গ্রিন অলসো, রাইট? সো পরবর্তীতে ইউজার রিকোয়ারমেন্ট দিচ্ছে এবং আপনার লিভিং ডকুমেন্ট হচ্ছে আপনার কোড। 2 দিন পরে আপনার ফিল হলো আমি তো কোডটা সাজাই। আপনি সাজাচ্ছেন, এখানে অনেক ধরনের থাউজেন্ডস অফ কমেন্ট আছে, আপনি সাজানো শুরু করছেন, এটা এখানে নিয়ে আসছেন, কি দাঁড়ালো? রাইট? আপনি তো কমেন্ট মেনটেন করতেছেন না, আপনি ফিলও করেন আপনার কমেন্ট মেনটেন করা উচিত, বিকজ ওইটা ওই মোমেন্টে আপনি ফিল করছিলেন, যদি ভবিষ্যতে কোনো সময় আমার কাজে লাগে। আপনার ভবিষ্যতে আসলে কাজে লাগবে কি লাগবে না আপনি সেটাও জানেন না, কিন্তু আপনি সেটা লিখছেন। আচ্ছা, লেখার পরে এখন এইটাই ডিটেক্ট করতেছে কি যে আপনি আসলে এখানে বসে স্টুডেন্ট ইনফরমেশন সেভ করতেছেন, এবং এটাও অসম্ভব কিছু না। অসম্ভব কিছু না কেন? নেম টেক্সট বক্সের যদি টেক্সট চেঞ্জ হয় আমি স্টুডেন্ট ইনফরমেশন সেভ করি। নতুন কোনো ডেভেলপার আপনার টিমে আসছে, সে এটা বিলিভ করবে যে এখানে স্টুডেন্ট সেভ হয়, এবং সে আপনার সাথে যুদ্ধ ঘোষণা করবে যে আপনার এখানে স্টুডেন্ট সেভ হওয়ার কথা, কেন সেভ হয় না? তখন প্রজেক্ট ম্যানেজার বলবে আপনাকে কে বলছে? আমি জানি এখানে লেখা আছে, রাইট? এই যে দেখেন কমেন্ট লেখা আছে। প্রজেক্ট ম্যানেজার নিজেও কনফিউজড হয়ে যাবে যে আসলে কবে সেই কমেন্ট লিখছে, আসলে কি এখানে স্টুডেন্ট সেভ হয়? কারণ দিস প্রজেক্ট ইজ অন লাইভ রাইট নাও। আমার কথা কি বুঝতে পারতেছেন? কমেন্ট সবসময় ভালো কিছু না। আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম, এবং থাউজেন্ডস অফ এক্সাম্পল দেওয়া পসিবল। কমেন্ট সবসময় ভালো কিছু না। কমেন্টিং এর আপনি ট্রাই করবেন আপনার কোডে মিনিমাল কমেন্ট করার জন্য। আপনার বলতেছেন মানে পর্যাপ্ত কমেন্ট, আমি বলতেছি মিনিমাল কমেন্ট, যতটুকু না হলে নয়, পারলে না মানে কমেন্ট করেন না। কারণ সামটাইমস কমেন্ট ইজ দ্য কোড স্মেল। কোড স্মেল বলে একটা শব্দ আছে, মানে হচ্ছে আপনার কোড থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে, রাইট? এটাকে বলে কোড স্মেল। মানে ইউনিভার্সিটিতে ক্লাস ছাত্রদের কাছ থেকে শুনে আসছি সবসময় বেশি বেশি কমেন্ট দিতে। এটা আগের যুগে ছিল। এসএম আইসিটিসিতে যারা কন্টেস্টার হ্যাঁ, ওনারা ওইটাই বলছে যে এটা আগের যুগে ছিল, এবং ওনারা এটা বলার যুক্তিযুক্ত কারণ আছে। দেখেন, পার্সপেক্টিভ থেকে বুঝতে হবে। একটা মানুষ হয়তো তার পার্সপেক্টিভ থেকে দেখতেছে, হয়তো সে সেখান থেকে রাইট, আমাদের যে অ্যাঙ্গেল সেইখান থেকে হয়তো সেটা ভুল হতে পারে। আমি বলতেছি সফটওয়্যার ডেভেলপমেন্টের অ্যাঙ্গেল থেকে। ডেভেলপমেন্টে এটা নাই। এখন এসিএম আইসিপিসির পার্সপেক্টিভে যদি আপনি চিন্তা করেন, এসিএম আইসিপিসিতে ওনারা অভ্যস্ত হচ্ছে এবিসিডি এক্স ওয়াই জেড ভেরিয়েবল লিখে, তো ওইখানে অথবা সব জটিল সব অ্যালগোরিদম ইউজ করতে হয়, যে অ্যালগোরিদমগুলো হচ্ছে আপনার ইমপ্লিমেন্টেশন লেভেলের। যদিও ওগুলোকে সিম্পলিফাইড করা যায়, আমি বলতেছি না সিম্পলিফাইড করা যায় না, হিউম্যান রিডেবল করা যায় না, বাট ফর টাইম কনস্ট্রেইন, তাই না? কারণ ওখানে খুব ফাস্টার আগাতে হয়। ফর টাইম কনস্ট্রেইন দে ডোন্ট কেয়ার অ্যাবাউট হিউম্যান রিডিং, দে কেয়ার অ্যাবাউট মেশিন রিডিং, রাইট? কম্পিউটারে কত দ্রুত আমি রিড করাতে পারি। এই কারণে ওনারা বলে যে যতটা না আপনি হিউম্যান রিডেবল করতে সময় দিবেন, তার থেকে বেশি আপনি কমেন্টিং এ কম সময় লাগবে। এই কারণে হয়তো এখানে কমেন্টিংটা অ্যাপ্রোপ্রিয়েট, বাট ইন রিয়েল সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইউ আর হ্যাভিং মোর টাইম দ্যান এ কন্টেস্ট্যান্ট, রাইট? আপনি অনেক সময় পাচ্ছেন, এবং আপনার এই প্রজেক্ট একটা কন্টেস্ট্যান্টের একটা প্রোগ্রাম ওই কন্টেস্টের জন্যই, ওই প্রোগ্রাম ওই মোমেন্টের জন্যই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। বাট একটা সফটওয়্যার ইট উইল বি লাইফ টাইম প্রোডাক্ট। সো আপনার ওই মোমেন্টের জন্য শুধুমাত্র এটা অ্যাপ্রোপ্রিয়েট না। আপনি একটা সফটওয়্যার ডেভেলপ করতেছেন, বিভিন্ন সাইকেলে বিভিন্ন সময় রিকোয়ারমেন্ট আসবে, আপনাকে সেই রিকোয়ারমেন্টগুলো অ্যালাইন করতে। আপনার কেন এত আমরা বলতেছি হিউম্যান রিডেবল কোড লিখতে? কারণ 10 দিন পরে আপনি আপনার কোড ভুলে যাবেন। 10 দিন পরে আমাদের নিজেদের নামই মনে থাকে না অনেক সময়, জাস্ট ফর অ্যান এক্সাম্পল বললাম, বা অনেকের অনেক কিছু মনে থাকে না। সেক্ষেত্রে কোড আপনি 10 দিন পরে কোড মনে রাখার বা মুখস্থ করার কোনো মানে নাই, বাট কোডটা দেখে যাতে আপনি বুঝতে পারেন যে আসলে কোডটায় কি লেখা ছিল। এই কারণে যে জিনিসটা বলতেছি যে এই ক্ষেত্রে আপনি মোর ফোকাস করবেন হিউম্যান রিডেবল কোড লেখার জন্য, মেইনটেনেবল কোড লেখার জন্য, নট কমেন্টিং করে আমি কোড বুঝতেছি। আপনার যদি কমেন্ট করতে 2 মিনিট লাগে, যেমন সাপোজ আপনি একটা ভেরিয়েবল লিখছেন এ, আর ভেরিয়েবলের উপরে কমেন্ট লিখছেন নেম। আরে ভাই, ভেরিয়েবলের নামটা নেম দেন না, আপনার কমেন্ট কেন করতে হবে? ওকে, সো যেখানে ছিলাম, এখন আমি এখানে কমেন্টিং করতেছিলাম বিকজ যাতে আমরা স্টেপগুলো বুঝতে পারি, বাট আমি এটা পরে মুছেই দিব। সো গেট
ইনফরমেশন ফ্রম ইউজার ইন্টারফেস দেন আমরা কি করতে চাই, এটা সেভ করতে চাই। সেক্ষেত্রে প্রথম হচ্ছে কি, আমার নেম রিড করতে হবে। সো আমি একটা ভেরিয়েবল নিলাম, কার কাছ থেকে পাবো, টেক্সটের কাছ থেকে। দেন আছে কি অ্যাড্রেস, অ্যাড্রেস কার কাছ থেকে পাবো, টেক্সট বক্সের টেক্সটের কাছ থেকে। দেন ফাইনালি আসেন হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার। রেজিস্ট্রেশন নাম্বার আমি কি বলছিলাম, নাম্বার, সো অবশ্যই সেটা হবে ইন্টিজার। সো সেটা আসবে কার কাছ থেকে, টেক্সটের কাছ থেকে। এখানে একটা সমস্যা হয়ে গেল, সেটা হচ্ছে যে টেক্সট বক্সে যে টেক্সট সে অলওয়েজ স্ট্রিং রিটার্ন করে, বাট আমার ইন্টিজার হচ্ছে কি, রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে ইন্টিজার। আপনারা জানেন এটাকে কিভাবে হ্যান্ডেল করতে হবে। যেহেতু দুইটা ডিফারেন্ট ডাটা টাইপ, তাদেরকে আমাকে কনভার্সন করে ইন্টিজারে নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে কোনটা ইউজ করি আমরা, convert.toInt, বুঝতেই পারতেছেন। এবং সাপোজ এই রেজিস্ট্রেশন নাম্বারটা আপনি আবার কোনো একটা টেক্সট বক্সে নিতে চান, তাহলে কিভাবে নেবেন, আবার কনভার্ট করে নিতে হবে। অর্থাৎ আমি কোনো একটা টেক্সট বক্সে বা কোনো একটা লেভেলে নিতে চাই, তাহলে হচ্ছে কি, সাপোজ আমি লেভেল 1 এর নিতে চাই, ফর এক্সাম্পল লেভেল 1 এর টেক্সটে রেজিস্ট্রেশন নাম্বার দিতে চাই, তাহলে রেজিস্ট্রেশন নাম্বার যেহেতু ইন্টিজার আর লেভেল 1 এর টেক্সট হচ্ছে স্ট্রিং, এখানে আমাকে ডট টু স্ট্রিং কল করে দিলেই হচ্ছে। প্রতিটা ভেরিয়েবলের পরে আপনি দেখবেন ডট টু স্ট্রিং একটা মেথড আছে, অথবা আপনি কনভার্ট ডট টু স্ট্রিং করতে পারেন, বাট ইটস ইররিলেভেন্ট, কেউ ইউজ করে না এটা। সাধারণত যদি কোনো কিছুকে স্ট্রিং এ কনভার্ট করতে আপনি ডট টু স্ট্রিং কল করলে সেটা স্ট্রিং এ কনভার্ট হয়ে যায়। বুঝা গেল? সো ভেরিয়েবলে ভ্যালু পেয়ে গেলাম। ফর দিস মোমেন্ট এই ভেরিয়েবলে যে ভ্যালুটা সেভ আছে, এটাই তো আসলে কি, এটাই তো কি বোঝায়, আমি সেভ করে ফেলছি ইনফরমেশন। তার মানে আমি যদি এখন এই ইনফরমেশন নেম টেক্সট বক্সের টেক্সটটা যদি হাওয়া করে দেই এমটি স্ট্রিং, এর মানে হচ্ছে কি, নেম টেক্সট বক্স থেকে টেক্সট হারিয়ে গেছে, তার মানে কি আমার কাছে নেম আছে কি নাই, নেম পাবো, এই যে ভেরিয়েবলে রাখছি, রাইট, টেক্সট বক্সের থেকে চলে গেছে, এর মানে এই না যে আমরা এটা পাবো না, কারণ এটা যেহেতু ভেরিয়েবল আমরা ট্রান্সফার করে রেখে দিয়েছি, তার মানে ইন মেমোরিতে সেটা আছে। ইন মেমোরি মানে কি, র‍্যামে আছে, ইটস কাইন্ড অফ সেভ, শুধুমাত্র ডাটাবেসে সেভ করা সেভ না, কিন্তু র‍্যামে সেভ করা সেভ, ফাইলে সেভ করা সেভ, রাইট। সো ফর দিস মোমেন্ট আমরা ইন মেমোরিতে সবকিছু রাখতেছি। সো আমি এখানে যেটা করতেছি, অ্যাড্রেস টেক্সট বক্সের টেক্সটটা ফাঁকা করে দিচ্ছি। সেভ দেওয়ার পরে খালি হয়ে যাবে। ফাঁকা করে দিচ্ছি। এখন ফর এক্সাম্পল আমি এখানে কম্বো বক্স ইউজ করছি, আমি অনেক কিছু নিয়ে আসতেছি কারণ কন্ট্রোলগুলো জাস্ট আমি দেখাতে চাই আপনাদের। সো ফর অ্যান এক্সাম্পল আমি এখানে জাস্ট সেমিস্টার ইনফরমেশন নিয়ে আসতে চাই, স্টুডেন্টটা কোন সেমিস্টারে, সেক্ষেত্রে আমরা একটা কম্বো বক্স নিয়ে আসতেছি। সেমিস্টার, সো তার মানে কি, কম্বো বক্স আনার মানে কি, কম্বো বক্স কখন লাগে আমাদের, যখন অনেক ইনফরমেশন আমরা দেখতে চাই এবং তার ভিতর থেকে একটা সিলেক্ট করতে চাই, এরকম যদি কোনো এরিয়া থাকে, সেক্ষেত্রে কম্বো বক্সে ডাটা দুইভাবে আসে। একটা হচ্ছে প্রোগ্রামেটিক্যালি আপনি নিয়ে আসতেছেন, লোড করতেছেন, আর একটা হচ্ছে কম্বো বক্সের কাছে ডাটা রেখে দিচ্ছেন। দুইভাবে রাখা যায়। সো আপাতত প্রোগ্রামেটিক্যালি কিভাবে আনবেন সেদিকে আমরা কনসার্নে না যাই, আমি ফোকাস করতেছি যে আপাতত কম্বো বক্সে আমি কিছু ডাটা রেখে দিতে চাই, কারণ সেমিস্টার আমার কাছে অলরেডি মানে সবসময় একদম সেম থাকতেছে। আমি জাস্ট কিছু সেমিস্টার ইনফরমেশন রেখে দিচ্ছি, 1 2 3 4 5 6 7 8 9, জাস্ট কিছু ইনফরমেশন আছে। তার মানে কি, যখন এই কম্বো বক্সটা
আমার অ্যাপ্লিকেশন রান করবে, কম্বো বক্স এর ইনফরমেশনগুলো আমি দেখতে পাবো। আমার এখন এইটা হইলেই হচ্ছে স্টুডেন্ট সেভ করার জন্য যে সে আসলে কোন সেমিস্টারে, রাইট? সেভে আবার আসি। সো যেহেতু কম্বো বক্সের কাছ থেকে আমি ইনফরমেশন নিব, সো আমি লিখতেছি স্ট্রিং সেমিস্টার ইকুয়াল টু নাম কি দিছি? ওকে, ফাইন। সেই ইনফরমেশনগুলো আমাদের সেভ হয়ে গেল এবং আমরা ইনফরমেশনগুলো ক্লিয়ারও করে দিচ্ছি। সেমিস্টার কম্বো বক্স ডট টেক্সট এমটি, ডান। রান করি। তো আমরা জাস্ট কিছুটা ইনফরমেশন দেই। আমরা ধরে নিচ্ছি ইউজার ভালো ইউজার, খারাপ ইউজার না। কারণ হচ্ছে কি, ইউজার ধরেন রেজিস্ট্রি নাম্বার A001 B001 এরকম দিতে পারে, আর যেহেতু আমরা নাম্বার নিচ্ছি ওখানে আপনারা জানেন কনভার্ট করতে গিয়ে ঝামেলা তৈরি হবে। বাট আমরা ধরে নিচ্ছি যে ইউজার আসলে হ্যাপি পাথ ধরেই আগাবে, তার মানে হচ্ছে সে নর্মাল যে ডাটা সেগুলো এন্ট্রি দিবে। সেমিস্টার 2 সিলেক্ট করলাম, সেভ করলাম। সো ব্ল্যাঙ্ক হয়ে গেল। এর মানে কি, এই ইনফরমেশন দিতে বোঝা যাচ্ছে যে আসলে ইনফরমেশনগুলো সেভ হয়েছে। এখন আমি এক্সপেক্ট করতেছি যদি আমি রিটাইপ বাটনে ক্লিক করি তাহলে ওই ইনফরমেশনগুলো আবার এখানে চলে আসবে। ওকে, তাহলে আমাকে বলেন স্ট্র্যাটেজিটা কি হওয়া উচিত? রিটাইপ বাটনে আমি কিভাবে শো করাবো? আমার কাছে ইনফরমেশনগুলো অলরেডি আছে। কোথায় আছে? ভেরিয়েবলে। টেক্সট বক্স থেকে যদি আমি নেই আমি কি পাবো? রিটাইপ করতে পারবো? অবশ্যই ভেরিয়েবল থেকে নিতে হবে। সো রিট্রাইভের এইটার এগেইনস্টে আমাকে কাজগুলো করতে হবে এবং ভেরিয়েবল থেকে ভ্যালুগুলো কোথায় নিয়ে আসতে হবে? আবার টেক্সট বক্সে ব্যাক করাই দিতে হবে। কিন্তু এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে এই ভেরিয়েবলগুলো কোথায় ডিক্লেয়ার করা? সেভ বাটনে। সো সি শার্পে ভেরিয়েবল স্কোপ বলে একটা কথা আছে। এটা নিয়ে কি কোনো আলোচনা হয়েছে আপনার সাথে? ভেরিয়েবল স্কোপ মানে হচ্ছে ভেরিয়েবলের লাইফ টাইম, লাইফ সাইকেল। একটা ভেরিয়েবল কখন জন্মাচ্ছে, কখন মারা যাচ্ছে। সো এভরি অবজেক্ট হ্যাজ অ্যান লাইফ সাইকেল। প্রতিটা অবজেক্টের লাইফ সাইকেল আছে, তাই না? আমাদের জন্ম মৃত্যুর একটা লাইফ সাইকেল আছে। তেমন করে ভেরিয়েবলের লাইফ সাইকেল থাকতে হবে, কারণ আপনি ভেরিয়েবল তৈরি করতেছেন, ওটা যদি আমি ডিসপোজ না করে দেই আমার মেমরি ফাঁকা হবে না। সো ভেরিয়েবলের লাইফ সাইকেল বলতে হচ্ছে ভেরিয়েবলের স্কোপ বোঝায়। তো সি হিসাবে ভেরিয়েবলের স্কোপ আসলে ডিফাইন করা হয় একটা সেকেন্ড ব্র্যাকেট থেকে শুরু করে আরেকটা সেকেন্ড ব্র্যাকেট, ওই সেকেন্ড ব্র্যাকেটের শেষ পর্যন্ত। এটা হচ্ছে ভেরিয়েবলের স্কোপ। তার মানে হচ্ছে এখানে আমি যে ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করছি, স্ট্রিং নেম, অ্যাড্রেস, রেজিস্ট্রি নাম্বার, সেমিস্টার, এগুলোর স্কোপ কতটুকু? সেভ বাটন রাইট? তার মানে হচ্ছে আমি এই ভেরিয়েবলগুলো এখানে কি অ্যাভেলেবল পাবো? আপনি যদি এখানে নেম লেখেন, এখানে এই জগতে নেম বলে কিছু সে জানে না, কারণ ওইটা অন্য জগতের হিসাব, রাইট? স্কোপের বাইরের জিনিস। ইভেন মজার জিনিস হচ্ছে আপনি যদি এইভাবেও কোডের ভিতরে স্কোপ ডিফাইন করেন তাহলেও সেটা একটা স্কোপ, এবং এই স্কোপের বাইরে নেমকে কেউ চিনবে না। বোঝা গেল? তার মানে আপনি আরো স্কোপকে স্কোপিং করে দিচ্ছেন, আরো ছোট স্কোপে নিয়ে গেছেন নেমটাকে। এটুকু কি বোঝা গেল? তাহলে আমাদের এখন কি করণীয়? আমাদের যদি রিট্রাইভে এই নেম ভেরিয়েবলের ভ্যালু পাইতে হয়, কারণ সেভ করার সময় ভ্যালু সেভ করতেছি, রিট্রাইভে যদি আমাদের পাইতে হয় তাহলে আমাদের কি করতে হবে? গ্লোবাল বলে সি শার্পে কিছু নাই, সরি টু সে। লোকালি বলেও কিছু নাই। লোকাল ভেরিয়েবল আছে বাট পাবলিক প্রাইভেট এখন আসে নাই। এক্স্যাক্টলি, আমি স্কোপ নিয়ে কথা বলছি আপনার সাথে। ইউ হ্যাভ টু গো টু দ্য গ্রেটার স্কোপ, যেখানে সেভ এবং রিট্রাইভ অ্যাভেলেবল।
যেই স্কোপের ভিতরে সেভ এবং রিট্রাইভ আছে আমাকে সেই স্কোপে যেতে হবে। সেটা তার মানে কি, আমি যদি আসি আমার স্কোপ কোনটা, এই দুইটার কমন স্কোপ হচ্ছে এইটা, তার মানে আমি যদি এইখানে ওই ভেরিয়েবলটা ডিক্লেয়ার করি তার মানে হচ্ছে এই দুইটার ভিতরে এই ভেরিয়েবলগুলো অ্যাভেলেবল হবে, রাইট? ফাইন। সো সেক্ষেত্রে আমরা যদি এখানে ভেরিয়েবলগুলো লিখি স্ট্রিং নেম স্ট্রিং প্রাইভেট পাবলিক এগুলো আপাতত ইগনোর করেন, আমাদের এগুলা পরে আলোচনা চলে আসবে, বাট ও প্রাইভেট নিচ্ছে নিক। রেজিস্ট্রেশন নাম্বার, দেন আমি লিখতেছি স্ট্রিং অ্যাড্রেস ইন্ট, সরি রেজিস্ট্রেশন নাম্বার তো হচ্ছে ইন্টিজার হবে, রাইট? এবং লিখলাম। এইটা যদি আমি লিখিও তাও প্রবলেম আছে, কোথায় আছে বলেন? এটা তো আমরা সামনে উপরে স্ক্রল করে ডিফাইন করছি, তার মানে এই ভেরিয়েবলগুলো আমি রিট্রাইভে পাবো না, পাওয়ার কোনো কারণ নাই। রিট্রাইভে পাওয়া নিয়ে কোনো সমস্যা নেই, সমস্যা অন্য জায়গায় আছে। তো আমি নেম টেক্সট বক্সের টেক্সটে কি রাখবো? নেম। তারপরে অ্যাড্রেস টেক্সট বক্সের টেক্সটে রাইট, এবং সেমিস্টার নাম্বার কম্বো বক্সের টেক্সটেও আমি সেট করে দিচ্ছি হচ্ছে সরি দিলাম, বাট আমি কি পাবো? ওই স্কোপের ভিতরে এগুলো আবার স্ট্রিং ওগুলো আবার লোকাল ওই স্কোপের ভিতরে কেন পাবো না? ওই স্কোপের ভিতরে আবার নতুন করে প্রাইভেট প্যাকে অ্যাক্সেস করতে হবে। আমরা তো অ্যাক্সেস করতেছি, প্রবলেম কোথায়? এটার ভিতরে তো আমরা আগে এইটারই সেভ বাটনের নেম অ্যাড্রেস এগুলো না, সেভ ভেরিয়েবলটা তো সেভ বাটনের আবার সেভ বাটনের যে নেম ওটা তো মানে আমি যেটা সেভ করলাম সেটা ওইটা তো আর ওইটাই পাইতেছে না, ওই নেমে পাইতেছে না, ওই ভেরিয়েবল পাইতেছে না। কেন পাচ্ছি না? আচ্ছা, না, এই story টা ভেরিয়েবল হয়ে গেছে। সবাই বুঝতে পারতেছেন কিনা প্রবলেম কোথায়? প্রবলেমটা হচ্ছে আমি গ্রেটার স্কোপে আর লার্জার স্কোপে কিছু ভেরিয়েবল ডিফাইন করছি বা ডিক্লেয়ার করছি, এন্ড আমি লোকাল স্কোপেও কিছু ওই ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করছি। যখন আমি লোকাল ভেরিয়েবল ডিক্লেয়ার করি তখন এটা ভেরিয়েবল উপরেরটা থেকে এটা হাই প্রায়োরিটি পায়, সেম নাম বাট আগে স্ট্রিং লিখে বসে আছে, বুঝা গেছে? সো এইটার তখন ইউজ হবে না, ইউজ হচ্ছে কোনটা? স্ট্রিং নেম, এবং এই স্কোপের বাইরে ইটস ডেড, যে কারণে এখানে এসে আর এটা অ্যাভেলেবল হবে না। এই ভুলটা আমাদের অনেকের কমন হয়, এই জন্য আগে থেকে জানাই রাখতেছি। সেই জন্য আপনি কি করবেন, এখানে অবশ্যই আমি এখানে নতুন করে ডিক্লেয়ার করব না, আমি জাস্ট ওই ভেরিয়েবলগুলোকে এখানে ইউজ করব। যখনই আমি সেভ বাটনে ক্লিক করতেছি তার মানে হচ্ছে নেম টেক্সট বক্সের টেক্সট অ্যাড্রেস রেজিস্ট্রেশন নাম্বার সেমিস্টার এই ভেরিয়েবলে চলে আসছে, তার মানে কি এর কাছে ভ্যালুগুলো আছে। পরবর্তীতে আমি যখন রিট্রাইভ বাটনে ক্লিক করতেছি তখন এই ভেরিয়েবলের ভ্যালুগুলো থেকে তো আমি টেক্সট বক্সের টেক্সট পাচ্ছি। আমি যদি এখন রান করি দেন সেভ ডান রিট্রাইভ চলে আসছে, ওকে? তার মানে হচ্ছে, এবং দেখেন 3 সে সিলেক্ট করে নিছে, তার মানে হচ্ছে যে সে ওই ভেরিয়েবলটা ইউজ করছে যেটা আসলে কমন স্কোপে আছে। খুবই ইজি সলিউশন। আপনাদের যেটা হোম টাস্ক আছে এখানে দেখেন, সেটা হচ্ছে আমি আগে থেকে একটু বলে নিই, মেন্টাল প্রিপারেশন নিয়ে রাখেন। কারণ কেন নিয়ে রাখতে বলতেছি সেটা হচ্ছে যে আপনাদের আমরা প্রচুর কাজ দিব, প্রচুর হোম টাস্ক দিব, অনেক লেভেলে পুশ করব, হ্যামারিংও করব, ইন্ডিভিজুয়াল ধরে টিম ধরে, সময় আস্তে আস্তে। বাট আমি কেন কথা বলতেছি আগেই, কারণ হচ্ছে যাতে আপনি মেন্টালি প্রিপেয়ার থাকেন। সো উই ওয়ান্ট দ্য গ্রেটেস্ট রিপোর্ট ফ্রম ইউ। আপনার মনে হয় যে আপনার পটেনশিয়ালে আপনি যতটুকু আছেন, আমি আপনার ফুল পটেনশিয়াল চাই। মানে আপনি হয় আপনার লিমিট ক্রস করেন,
না হলে শেষ হয়ে যান। বাট আমি বলতেছি না আপনারা শেষ হবেন, আমরা আছি, উই আর ইন সাপোর্ট, আমরা আপনার আইসিইউতে নিয়ে গিয়ে মোটামুটি রাখতে পারবো। বাট আমার কথা হচ্ছে যে আপনি যদি নিজে মোটিভেটেড না হন, আমরা আপনাকে ওই সাপোর্টটা দিতে পারবো না, আমরা যেটা দিতে চাচ্ছি সেই এরিয়াগুলো কভার করতে পারবো না। আপনার অলরেডি তো টিম সেট আপ হয়ে গেছে আপনাদের, ইনকমপ্লিট আছে। ওকে ইনকমপ্লিট থাকুক, ওনারা কিছু নেই, এই করে আসছে মনে হয়, তাই না? যে একজন আছে যে আসে নাই প্রথম দিন, আসছিলাম লেট করে আসছি। তো ওইটাই বললাম, লেট করে আসছেন, একটু শাস্তি পান। তো আমাদের প্রজেক্টের কাজ হয়তো আরো কয়েকটা ক্লাসের পরে আমরা প্রজেক্টের কাজটা শুরু করবো, বাট আপাতত হোমওয়ার্কের দিকে কনসার্ন বেশি হচ্ছে আমরা। তো এখানে যেটা দেখতে পাচ্ছেন একটা প্র্যাকটিস দেওয়া আছে, ডিপার্টমেন্ট কোড শুড বি ইউনিক, এবং এটা হতে হবে 2 থেকে 5 ক্যারেক্টারের ভিতরে। আচ্ছা, ডিপার্টমেন্ট কোড দিবেন, ডিপার্টমেন্ট নেম দিবেন, সেভ করবেন, ইনফরমেশন এখানে এসে অ্যাড হবে। সো লেখাগুলো বোঝা যাচ্ছে না ভাই। বুঝা যাচ্ছে না? বুঝছি। এর উপরে লিখলে আবার সেই একই কথাই হবে। আমি জাস্ট বলে দিচ্ছি, আপনারা দেখেন। এটা হচ্ছে ডিপার্টমেন্ট কোড, লেখা আছে টেক্সট ফিল্ড, ডিপার্টমেন্ট নেম টেক্সট ফিল্ড, সেভ বাটন, এবং এখানে একটা অনেকগুলো ইনফরমেশন রাখার মতো একটা লিস্ট ভিউ। এটা আপনারা ইউজ করবেন হচ্ছে লিস্ট ভিউ কন্ট্রোল, এবং আপনারা নিজেরা দেখে নেবেন যে লিস্ট ভিউ কন্ট্রোলে কিভাবে আইটেম অ্যাড করে। লিস্ট ভিউ কন্ট্রোলে কিভাবে আইটেম অ্যাড করে এটা আপনারা দেখে নেবেন। সো ডিপার্টমেন্ট কোড, ডিপার্টমেন্ট নেম, সেভ করবেন, এখানে দেখাবে কোড এবং নেম। টোটাল রেকর্ডসের পাশে টেক্সট বক্স কেন? ড্রপ ডাউন দিয়ে টোটাল রেকর্ডস মানে কতগুলো রেকর্ড আপনার এই পর্যন্ত সেভ হয়েছে সেটা ইনফরমেশন দেখাচ্ছে। শুধু কোড দেখাবো। এটা আপনি লেভেল ধরে নেন, ভাইয়া ডিপার্টমেন্ট কোডের পাশে আরেকটা সার্চ বাটন, ওইটা পরে আসি। আপাতত এটা ক্লিয়ার হন যে আমি কি বলতেছি। ডিপার্টমেন্ট কোড, ডিপার্টমেন্ট নেম, সেভ বাটনে ক্লিক করলেন, এই ইনফরমেশনটা এখানে দেখাবে, অর্থাৎ আপনার যতগুলো কোড আছে, নেম আছে, এখানে দেখাচ্ছে। এবং এখানে কি বলছে, ডিপার্টমেন্ট কোড শুড বি ইউনিক, তার মানে হচ্ছে এই কোড যদি অলরেডি থাকে তাহলে এখানে আর অ্যাড হবে না। আমি জানি এই স্টেজে আপনাদের জন্য প্রবলেমটা একটু ডিফিকাল্ট হবে, বাট আপনার মাথা কাটাতে হবে প্রচুর। আপনি খুঁজবেন, লিস্ট ভিউ দেখবেন, বা বিভিন্ন ধরনের কন্ট্রোল আছে সেগুলো কিভাবে ইউজ করে দেখবেন, রাইট? এবং ট্রাই টু সলভ ইট, ট্রাই টু না, ইউ মাস্ট সলভ ইট, আপনাকে এটা করতে হবে। আমার যে ইউনিক যেটা বললেন হুম, ডিপার্টমেন্ট কোড আর এটা এক মিনিট, আমি ভিডিওটা লেন্দি না করি কারণ আমাদের অনেক কথা চলে আসবে এখানে।